সংবিধানের উপর হাত রেখেই এই সরকার শপথ নিয়েছে। ঐক্যমত কমিশনও সংবিধানের উপর হাত রেখেই শপথ নিয়েছে। ঐক্যমত কমিশন সংবিধানের উপর হাত রেখে যদি কোনো সুপারিশ দেয়, এটা সংবিধানের কাঠামোর মধ্যেই হতে হবে। সুপারিশ দিতে পারবে কিন্তু বাস্তবায়ন করতে পারবে না। সংবিধানে যদি অ্যামেন্ডমেন্ট করতে হয়, অ্যামেন্ডমেন্ট কিভাবে হবে সেটা সংবিধানে বলা আছে। তার মানে যে কেউ যে কোনো সময় সংবিধান অ্যামেন্ডমেন্ট করে ফেলবে। সংবিধান অ্যামেন্ডমেন্টের মধ্যে গণভোট ছিল আমাদের প্রপোজাল, সেটা 15 অ্যামেন্ডমেন্টে বাদ দেওয়া হয়েছে। সেইটার এগেনস্টে জাস্টিস ফারা মাহবুব একটা রায় দিয়েছেন 15 অ্যামেন্ডমেন্টের অনেকগুলো প্রভিশন নিয়ে। তো তাই যদি হয়ে থাকে গণভোট হয়তো ফিরে আসবে অ্যাপিলেট ডিভিশনের স্ক্রুটিনি হওয়ার পরে। তো সেখানে গণভোট হতে পারে সার্টেন ইস্যুতে। এখন যে বিষয়ে গণভোটের দাবি জানানো হচ্ছে, 42টি মনে হয় সুপারিশ আছে, আমি ভুলে গেছি, সেগুলোর ওপর গণভোটে যাবে। সেখানে হতে পারে গণভোটে লেখা হবে যে বর্তমান সরকার যে সংস্কারগুলো করিয়াছে সেগুলোর বিষয়ে। এর আগের গণভোটগুলো যদি আমরা দেখি, এরশাদ স্যারের আমলে এবং জিয়াউর রহমানের আমলে, সেখানে বলা হয়েছিল এই সরকার যে সংস্কারগুলো করেছে এগুলোতে আপনার সম্মতি আছে কিনা, যেগুলো করে ফেলেছে। আর লাস্টে থাকতো পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার চলিবে, এই হাতে আপনার সম্মতি আছে কিনা। 79 এবং 86/85 গণভোট এভাবেই ছিল। তাহলে গণভোটের দাবির পিছনে যারা কোনো একটা মাস্টার মাইন্ড হয়তো বা চাচ্ছে, সেটা আমি জানি না কে, এটা আমার অ্যানালিসিস, যে এই গণভোটের মাধ্যমে বর্তমান সরকারকে একটা দীর্ঘমেয়াদী মেয়াদ দেওয়ার জন্য হতে পারে। নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিকল্পনা, যদি কোনো কারণে নির্বাচন না হয় তখন এই সরকার বলবে আমি গণভোটের সম্মতি পেয়েছি। 2 হচ্ছে, আপনি যদি 42 বা 52 কতগুলো সংশোধনী বলা হয়েছে এগুলো দেন, মানে ওখানে ভোটের মধ্যে ব্যালটে দেখেন, বাংলাদেশের মানুষ কি এটা বুঝবে? এই 42টা 52টা আমরা সিম্বল দিই কেন? ইভেন মানুষ নামটা পড়তে পারবে না বা নামটা জানবে না, সিম্বলটা চিনবে। কিন্তু সব দেশে তো সিম্বল দিয়ে ভোট হয় না, বাংলাদেশে হয় কেন? এটা এই দেশের প্রেক্ষাপটের জন্য প্রয়োজন। সেখানে এতগুলো কঠিন সাংবিধানিক তত্ত্ব, সেটা সামারি, ওটা কি পড়ে পড়ে ভোটাররা ভোট দিতে পারবে? এটা হলো একটা ইস্যু ভোটের যদি আগে হয়ে থাকে। আর আগের যে গণভোটগুলো হয়েছিল ইনক্লুডিং 91, 85 এবং 79-এ, সেগুলো হচ্ছে একটা সংস্কার প্রস্তাবকে করা হয়েছিল 91, আর আগের দুটো হয়েছিল সংস্কার হয়ে গেছে, ওটাকে ভূতাপেক্ষিক র্যাটিফিকেশন দেওয়া হয়েছে, রেট্রোস্পেক্টিভ র্যাটিফিকেশন। এখনকার যে গণভোটটা বলা হচ্ছে, এটা হচ্ছে সংস্কারগুলো হবে, এই পার্লামেন্ট করবে না, পরের পার্লামেন্ট করবে, তাদের উপর একটা বাইন্ডিংস দেওয়ার জন্য করা হচ্ছে। নাও পার্লামেন্টকে তো বেঁধে ফেলা যায় না। আজকে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবটা বলেছেন বাস্তবায়নের, আমি খুব হালকা পড়লাম যে 270 দিনের মেয়াদ দেওয়া হবে পার্লামেন্টকে। এই 270 দিন পার্লামেন্ট কাজ করবে সংবিধান কনস্টিটিউশন হিসাবে। 270 দিনের মধ্যে যদি কোনো কারণে পার্লামেন্ট এটাকে বাস্তবায়ন না করে, তাহলে অটোমেটিক্যালি ইপসো ফ্যাক্টো এটা সংবিধানের পার্ট হয়ে যাবে। এটা কি করে সম্ভব? 270 দিন পরে যে সরকারটি থাকবে তারাই তো সংবিধান প্রিন্ট করবে, রাষ্ট্রপতি সাইন করবে সেই আইনে, বিল ট্যাবলড হতে হবে। অটোমেটিক তো ইনসারশনের কোনো সুযোগ নাই। ওই যে ঐক্যমত কমিশন একটা খিচুড়ি পাকিয়ে ফেলেছে, সেখান থেকে সে বের হয়ে আসতে পারছে না। ইনফ্যাক্ট পুরো সরকারই একটা সংকট ক্রিয়েট করে ফেলেছে, সেই সংকট থেকে বের হয়ে আসতে পারছে না। এবং যত দিন যাচ্ছে সংকটগুলো জটিল আকার ধারণ করছে, সেখান থেকে সহজ সাধারণ সমাধান দৃশ্যমান হচ্ছে না। সংকটগুলো কি কি ছোট্ট করে একটা তো হচ্ছে যে ঐক্যমতের ঘাটতি আছে, আর একটা হচ্ছে, কিন্তু বলা তো হচ্ছে ইতিহাসে এত ঐক্যমত আর কখনো হয়নি রাজনৈতিক দলগুলোর ওই যে মধ্যে। বললাম, আমরা যখন বলা হচ্ছে আমরাটা আসলে কতজন, বাংলাদেশের মানুষ যখন বলা হচ্ছে মানুষটা আসলে কতজন, আপনি তো 72 থেকে 2008 পর্যন্ত ভোটিং ট্রেন্ডস দেখতে হবে, তো একটা বেজ লাগবে তো আপনার। আপনি বলতে পারেন আমি আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমার এই ভূমিকা ছিল, সব ঠিক ছিল, বা আমার আন্দোলনে এত লোক আসছে, কিন্তু আপনাকে তো একটা বেজ লাগবে যে 73-এর ভোট থেকে শুরু করে 2008 পর্যন্ত ভোটে কতগুলো দল ভোট করে